হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের 9 নম্বর স্কুলের যে ইংরেজির প্রশ্নটা আছে সেটা আমি ডিসকাস করব এবং সলিউশন করব। তাহলে শুরু করা যাক। দেখো, 9 নম্বর স্কুলের যে স্কুলটা আছে ইটাহার হাই স্কুল। তো এই স্কুলের প্রথমে যে সিনটা দেওয়া আছে এটা কোথা থেকে দেওয়া আছে পড়লেই তোমরা বুঝতে পারবে। এটা দেওয়া আছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে, ঠিক আছে? তো সবাই পড়েছো এটা? তো এটা সবার তোমাদের তোমাদের পড়া হয়ে গেছে। তবুও আমি এটার একটু বাংলা মানেটা এখানে একটু বলে দিই যে কোন পোর্শনটা এটা দেওয়া হয়েছে। তারপর এখান থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আমরা সলিউশন করবো, ঠিক আছে? তো কি বলছে দেখো, ওয়ান্স আপন আ টাইম আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন আ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। বলছে এক সময় একটা খুবই ধনী মার্চেন্ট, কথাটা মানে হচ্ছে ব্যবসায়ী, তিনি বাস করতেন কোথায়? একটা বড় ম্যানশন। ম্যানশন মানে বড় যে প্রাসাদ বাড়িগুলো হয় সেটার কথা বলা হচ্ছে, তার 3টে মেয়ের সাথে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, প্রত্যেকেই বলছে অত্যন্ত খুব সুন্দরী ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলে, তাদের মধ্যে যে যে সবচেয়ে ছোট মেয়েটা ছিল, ইয়াংগেস্ট মানে সবচেয়ে ছোট, কনিষ্ঠতম মেয়ে, তার নাম ছিল বেলে। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস। লাভলিনেস কথাটা মানে হচ্ছে সৌন্দর্য, মানে তার যে খ্যাতিটা ছিল, পরিচিতিটা ছিল, তার ওই সৌন্দর্যের জন্যই তার ওই পরিচিতি ছিল। অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। আর কি পিওর অ্যাট হার্ট মানে মনের দিক থেকে নিষ্পাপ, ঠিক আছে, পবিত্র মন যেটা, সেটার কথা বলা হচ্ছে। তো সৌন্দর্য এবং তার পবিত্র মন, এই দুটোর জন্য কিন্তু তার একটা খ্যাতি ছিল, সে পরিচিত ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। তার যে যে বোনেরা ছিল, মানে আরও যে 2 বোন, তারা কিন্তু তার তুলনায় অনেক বেশি উইকড ছিল এবং সেলফিশ ছিল, ঠিক আছে? বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু তাদের যে ভাগ্য খুব শীঘ্রই কিন্তু সেটা বদলে গিয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। ব্যবসায়ী তার সমস্ত সম্পত্তি কিন্তু খুইয়ে ফেলেছিল একটা টেম্পেস্ট। টেম্পেস্ট কথাটার মানে হচ্ছে সমুদ্রে যে ঝড়গুলো ওঠে সেটার কথা বলা হচ্ছে। তো সমস্ত সম্পত্তি সে খুইয়ে ফেলেছিল সমুদ্রের ঝড়ে। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। তাই সে মানে ওই ব্যবসায়ী এবং তার যে 3 মেয়ে, তারা কি একটা গ্রামের একটা খামার বাড়িতে, ফার্ম হাউস কথার মনে হচ্ছে খামার বাড়ি, তো সেই খামার বাড়িতে, ছোট্ট একটা খামার বাড়িতে কিন্তু তারা থাকতে শুরু করেছিল। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদের জীবনযাপনের জন্য তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছিল, কষ্ট করতে হচ্ছিল। সাম ইয়ার্স লেটার সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। কিছু বছর পরে, মানে কয়েক বছর পরে, সে ওই ব্যবসায়ী শুনতে পেলো, জানতে পারলো কি, যে তার যে হারানো সেই মানে ব্যবসা বাণিজ্যের জন্য যে জাহাজগুলো হয় তার যে ছিল, সেটা যে হারিয়ে গিয়েছিল ওই টেম্পেস্টে, সেগুলির মধ্যে থেকে একটি জাহাজ কিন্তু বন্দরে ফিরে এসছে। পোর্ট কথাটা মানে হচ্ছে বন্দর, ঠিক আছে? সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। কোনো ক্রমে এই যে ভায়োলেন্ট, ভয়ঙ্কর যে ঝড়, সেই ঝড়ের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে সে জাহাজটা কিন্তু ফিরে এসছে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার whether it still contained anything of value. তাই কি করলো ওই ব্যবসায়ী? ঠিক করলো, ডিসাইডেড মানে ঠিক করলো বা মনস্থির করলো, যে সে শহরে ফিরে যাবে। কিসের জন্য? টু ডিসকভার মানে খোঁজার জন্য। whether it still contain anything of value মানে ওই যে জাহাজটা ফিরে এসছে, সেই জাহাজটার মধ্যে এখনো মূল্যবান কিছু রয়ে গেছে কিনা সেটা কিন্তু খোঁজার জন্য সে শহরে যাবে বলে ঠিক করলো। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স। মানে ওই শহরে যাওয়ার জন্য, মানে বেরোনোর আগে আর কি, সে তার মেয়েদেরকে কিন্তু জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞেস করলো? ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? মানে কি বলছে, যে তোমরা কি চাও আমি যখন ফিরে আসি তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি? এবার কি বলছে দেখো, বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস বাট বেলে সাইড। তার যে 2 বড় মেয়ে, তারা ওই ব্যবসায়ীকে কি বললো, কি চাইলো? জুয়েলস মানে গয়নাগাটি, আর ফাইন ড্রেসেস সুন্দর সুন্দর
জামা কাপড়। বাট বেলে সেড, বেলে অর্থাৎ ছোট বোন আর কি, যে ছোট, সে কি চাইলো, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। বলছে বাবা তুমি আমাকে কথা দাও যে তুমি আমার জন্য একটা রেয়ার রোজ অর্থাৎ দুর্লভ একটা গোলাপ ফুল নিয়ে আসবে, যেটা কিনা আমাদের দেশের এই অঞ্চলে, যেটা কিন্তু ফোটে না, গ্রো মানে বড় হয় না, উৎপন্ন হয় না, পাওয়া যায় না, এটা বলছে। মানে একটা রেয়ার রোজ, দুর্লভ একটা গোলাপ ফুলের কথা বলছে, যেটা ওদের ওখানে পাওয়া যায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। ওদের যে রিকোয়েস্ট, যে অনুরোধ ছিল ওই তিন মেয়ের, সেই তিন মেয়ের রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে ওই অনুরোধকে, অনুরোধের সম্মতি দিয়ে ওই মার্চেন্ট ব্যবসায়ী কি করলো, শহরের জন্য বেরিয়ে পড়লো। সেট অফ মানে বেরিয়ে পড়া, ঠিক আছে। হোয়েন হি রিচ দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে, মানে ডিসমে কথাটার মানে হচ্ছে তাকে হতাশ করা আর কি। যখন সে ওই শহরে পৌঁছলো, সে মানে অত্যন্ত হতাশ হয়ে গেল কি, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস। মানে তার যে ওই যে জাহাজটা ছিল, জাহাজের মধ্যে যে কার্গো অর্থাৎ যে মালপত্র, যে জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রটাকে কিন্তু সিজড অর্থাৎ দখল করে নেওয়া হয়েছে। কিসের জন্য? টু পে হিজ ডেটস। ডেটস কথাটা মানে হচ্ছে ধার। তো তার যে ধার দেনা ছিল, সেই ধার দেনা শোধ করার জন্য কিন্তু ওই জাহাজের মধ্যে মানে যে যত মালপত্র ছিল, যা জিনিসপত্র ছিল, সব কিছুই কিন্তু দখল করে নেওয়া হয়েছে, ঠিক আছে, বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। আর তাই তার কাছে কিন্তু কোনো টাকা রইল না, যেটা দ্বারা, যেটা দিয়ে সে কিনা তার মেয়েদের জন্য প্রেজেন্ট অর্থাৎ উপহার কিনতে পারে। তো এটা তোমরা সবাই পড়েছো। এখানে ওই মার্চেন্ট, বেলে, তারপর বেলের একটা এই সরি, এরপরে এখানে হচ্ছে মার্চেন্ট টাকা না থাকায় সে বাড়ি যাওয়ার সময় একটা সেই বিস্টের একটা প্যালেস এসে চলে যাবে, ক্যাসেলে চলে যাবে, সেখানে ভুল করে একটা ফুল তুলবে, দিয়ে ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে বিস্টের সাথে ওই মার্চেন্টের, তারপরে বেলে ওখানে আসবে। তো এই পুরো গল্পটা এটা আছে আর কি, তোমরা সবাই পড়েছো। আর এখান থেকে এবার কি কি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখি আর ডিসকাস করবো, আমরা অ্যান্সার করবো, ঠিক আছে। তো প্রথমে কি আছে দেখি। দ্য মার্চেন্ট লিভড, ওই ব্যবসায়ী কোথায় থাকতো? লিভড ইন এ ম্যানশিয়ন। এই যে প্রথমেই দেওয়া আছে, দ্য মার্চেন্ট, দ্য মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ থ্রি ডটার্স। তাহলে দ্য মার্চেন্ট লিভড ইন আ বিগ ম্যানশন with his three daughters. সেকেন্ড কোশ্চেন কি আছে? দ্য সরি পিপল নিউ বেলে ফর হার। আচ্ছা, মানুষেরা বেলেকে চিনতো, বেলেকে জানতো কিসের জন্য? মানে ওই যে ছিল না বেলে, বেলের পরিচিতি, বেলের খ্যাতি কিসের জন্য ছিল? ফর হার লাভলিনেস অ্যান্ড বিং পিওর অ্যাট হার্ট, ছিল না? তাহলে ওটা আমরা লিখবো, পিপল নিউ বেলে ফর হার loveliness and being pure at heart. পিওর অ্যাট হার্ট কথাটার মানে কি বলেছিলাম? যে নিষ্পাপ হৃদয়, পবিত্র হৃদয়, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে কি বলছে? কম্পেয়ার টু বেলে দ্য আদার সিস্টার্স ওয়্যার, মানে বেলের তুলনায় তার বাকি যে বোনগুলো ছিল তারা কেমন ছিল? উইকড অ্যান্ড সেলফিশ, এটা ছিল না? তাহলে আমরা ওটা লিখবো, উইকড অ্যান্ড সেলফিশ, মানে কি স্বার্থপর এবং খারাপ আর কি, ঠিক আছে। দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি বিকজ, কেন ডিসাইড করেছিল মার্চেন্ট? আচ্ছা, এই 3টে প্রশ্নের উত্তর তোমরা তুলে নেবে, ঠিক আছে, ভিডিওটা পজ করে।
দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি বিকজ, কেন? কারণ সে শুনতে পেয়েছিল যে তার হারিয়ে যাওয়া যে ওই ওই যে শিপগুলো ছিল, ট্রেডিং শিপ, তার মধ্যে থেকে একটা কিন্তু সেটা ফিরে এসছে, ঝড়ের হাত থেকে রক্ষা পেয়ে সেটা বন্দরে ফিরে এসছে। তাহলে আমরা লিখবো কি? বিকজ হি হার্ড দ্যাট one of his trading ships had returned to the port. ঠিক আছে, বিকজ হি হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট। হয়ে গেল। তাহলে প্রথমেরটা হয়ে গেল বিয়ের দাগে। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট হ্যাপেন টু দ্য মার্চেন্টস ট্রেডিং শিপ? মার্চেন্ট অর্থাৎ ওই ব্যবসায়ীর যে ব্যবসায়ীর যে ওই যে জাহাজটা ছিল, যেটা কিনা বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো, এরকম যে জাহাজটা, সেটার সাথে কি হয়েছিল? সেটা অ্যাকচুয়ালি হয়েছিল কি, তার যে শিপটা ছিল, তার যে জাহাজের যে মালপত্র ছিল, সেটা কিন্তু দখল করে নেওয়া হয়েছিল, তাই তো? আচ্ছা, এখানে অন্য উত্তরও হতে পারে, আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এই যে এখানে আছে দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস। আর আচ্ছা, ওটাই হবে। ওটাই হবে। তাহলে বিয়ের দাগের প্রথম অ্যান্সারটা, দ্য মার্চেন্টস ট্রেডিং শিপ, দ্য মার্চেন্টস ট্রেডিং শিপ ওয়াজ সিজড, দখল করে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, সিজড টু পে হিজ ডেবটস। ডেবটস কথাটা মানে হচ্ছে ধার দেনা। তাহলে এই প্রশ্নটা আর উপরের প্রশ্নটা, এই দুটোকে তোমরা ভিডিওটা একটু পজ করে তুলে নাও, আমি পরের প্রশ্নে যাচ্ছি, ঠিক আছে? পজ করে তুলে নেবে। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য মার্চেন্ট অ্যান্ড হার ডটার স্টার্ট টু লিভ ইন আ ফার্ম হাউস? কেন ওই ব্যবসায়ী এবং তার যে 3 মেয়ে ছিল, তারা কেন ওই একটা গ্রামের একটা খামার বাড়িতে তারা কেন থাকতে শুরু করেছিল? ঠিক আছে, তাহলে কেন থাকতে শুরু করেছিল? কারণ তাদের ভাগ্যটা পাল্টে গিয়েছিল, তার সমস্ত সম্পত্তি সে খুইয়ে ফেলেছিল, যার কারণে তাকে কিন্তু বাধ্য হয়ে একটা গ্রামের কিন্তু একটা ফার্ম হাউসে, খামার বাড়িতে তাদেরকে কিন্তু থাকতে হচ্ছিল, তাই না? তাহলে ওটা আমরা একটু গুছিয়ে লিখব। দ্য মার্চেন্ট অ্যান্ড হার ডটার আচ্ছা দেখো, এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে, মানে পাস্ট টেন্সে উত্তর দিতে হবে, তো এখানে স্টার্টটা হয়ে যাবে স্টার্টেড, ঠিক আছে? দ্য মার্চেন্ট অ্যান্ড হার ডটার স্টার্টেড টু লিভ in a farmhouse because he
lost all his wealth in a tempest on sea. সমুদ্রের এক ঝড়ে সে তার সমস্ত সম্পত্তি খুইয়ে ফেলেছিল। তার কারণেই কিন্তু মার্চেন্টকে অর্থাৎ ব্যবসায়ীকে এবং তার যে ওই তিন মেয়ে ছিল তাদেরকে কিন্তু একটা গ্রামের খামার বাড়িতে থাকতে হচ্ছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার 2 নম্বরের। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড বেলে আস্ক ফর? বেলে কি চেয়েছিল? তার বাবার কাছে কি আবদার করেছিল? একটা রেয়ার রোজ, তাই না, একটা দুর্লভ একটা গোলাপ। তাহলে বেলে আস্কড ফর আ রেয়ার রোজ, শুধু এইটুকু লিখলেই হবে, বেলে আস্কড ফর আ রেয়ার রোজ। ঠিক আছে, তাহলে বিয়ের দাগের প্রশ্নগুলো হয়ে গেল। এটা তোমরা একটু ভিডিওটা পজ করে খাতায় তুলে নাও। ঠিক আছে, দুয়ের দাগের, আচ্ছা এখানে পোয়েমটা দেওয়া হয়েছে দেখো। আমাদের সিলেবাসে ফার্স্ট সামেটিভের জন্য একটি মাত্র পোয়েম আছে, সেই পোয়েমটা তোমরা সবাই পড়েছো। উই আর 7 থেকে দেওয়া হয়েছে দেখো। ঠিক আছে, গল্পটা খুবই সুন্দর। তো এখানে দুটো স্ট্যাঞ্জা দেওয়া আছে। স্ট্যাঞ্জাগুলোতে কি বলছে দেখো। আই মেট আ লিটল কটেজ গার্ল, শি ওয়াজ 8 years old, শি সেইড হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড। এখানে কবি বলছে যে আমার সাথে দেখা হয়েছিল একটা ছোট্ট কুটির বাড়ির মেয়ের সাথে, কটেজ মানে কুটির। শি ওয়াজ 8 years old, তার বয়স ছিল 8 বছর। সি সেইড মানে ওই ছোট্ট মেয়েটি বলেছিল, কি বলেছিল, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার যে চুলগুলো সেই চুলগুলো কিন্তু ঘন আর কি কোকড়ানো। মেনি এ কার্ল মানে অনেকগুলো কোকড়ানো অবস্থায় আছে। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, ক্লাস্টার্ড কথাটার মানে হচ্ছে জড়ো হয়ে থাকা, তার মাথার চারিপাশে কিন্তু জড়ো হয়ে আছে। ঠিক আছে, ওই যে কোকড়ানো চুলগুলো। শি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার। আচ্ছা, রাস্টিক কথাটা মানে হচ্ছে গ্রাম্য, উডল্যান্ড মানে হচ্ছে বন্য। ঠিক আছে, মানে বনভূমির, মানে তার শরীর থেকে কি বলছে, একটা গ্রাম্য একটা বনভূমির আম, একটা গন্ধ বেরোচ্ছিল। ঠিক আছে, বেরোচ্ছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড। ওয়াইল্ডলি মানে হচ্ছে কি, মানে এলোমেলো অবস্থা। আর ক্ল্যাড মানে হচ্ছে পরিধান বা পরিহিত, মানে তার যে পোশাকটা ছিল সেটা এলোমেলো অবস্থায় ছিল। ঠিক আছে, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখগুলো ছিল অত্যন্ত সুন্দর। ফেয়ার মানে এখানে কথাটা আহ, সুন্দর, সুন্দরের কথা বলা হচ্ছে আর কি। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমাকে মুগ্ধ করেছিল। গ্ল্যাড কথাটা মানে হচ্ছে মুগ্ধ করা। তো এখানে পুরো কবিতাটা তোমরা পড়েছো। এখানে উই আর 7 থেকে বলা হয়েছে। এরপরে পোয়েট জিজ্ঞাসা করবে যে তোমরা সিবলিংস অর্থাৎ ভাই বোন মিলে কজন, দিয়ে মেয়েটি উত্তর দিবে যে আমরা মোট 7 জন। তো এখানে একটা কনভারসেশন আছে যেটা তোমরা সবাই পড়েছো। তো ওটা নিয়েই কবিতাটা আছে, খুবই সুন্দর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো এবার এখানে কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। সোজা সোজা প্রশ্ন সব আছে দেখো। দ্য গার্ল হ্যাড স্মল ব্ল্যাক ব্রাইট আইজ। স্মল মানে ছোট, ব্ল্যাক মানে কালো, আর ব্রাইট মানে উজ্জ্বল। উজ্জ্বল মানে ওই সুন্দর। তাহলে ব্রাইটের সাথে এই ফেয়ার কথাটার কিন্তু একটা সমার্থক শব্দের মতো তোমরা ধরতে পারো। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হবে ব্রাইট। মেয়েটির চোখগুলি ছিল অত্যন্ত উজ্জ্বল। উজ্জ্বল এখানে ওই ফেয়ার আর ব্রাইট একই হবে। ঠিক আছে, স্মল আর ব্ল্যাক হবে না। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে, দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ 7, 8, 9 years old। আমরা পড়লাম 8 years old। যে মেয়েটির সাথে কবি দেখা হয়েছিল সেই মেয়েটির বয়স কত ছিল, 8। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, মানে হচ্ছে মূল যে বিষয় এই এই কবিতাটির মূল যে বিষয়টি সেটি কি। দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড মানে হচ্ছে শৈশবের যে আমাদের ইনোসেন্স মানে হচ্ছে নিষ্পাপ যে একটা মনোভাব থাকে সেটা, নাকি দ্য পাওয়ার অফ এডুকেশন,
মানে হচ্ছে শিক্ষা দীক্ষার যে আমাদের ক্ষমতা সেটা সম্পর্কে বলা হচ্ছে, নাকি দ্য ইম্পর্টেন্স অফ নেচার, নাকি প্রকৃতির যে গুরুত্বতা মানে হচ্ছে প্রয়োজনীয়তা, সেটা সম্বন্ধে বলা আছে। তাহলে ইনোসেন্স অফ চাইল্ডহুড, তাই না? কারণ এই কবিতাটিতে আমরা পড়েছি যে এই মেয়েটি এতটাই নিষ্পাপ, এতটাই মানে ইনোসেন্স, যে সে কিনা ডেথ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। যেহেতু এই কবিতাটির মধ্যে তোমরা সবাই পড়েছো যে এর কিন্তু একটি ভাই এবং একটি বোন, তারা কিন্তু কবরে কিন্তু শুয়ে আছে, কিন্তু তবু সে বলছিল যে আমরা সাতজন। পোয়েট বলছে কি, পোয়েট বলছে যে আমরা, তোমরা তো পাঁচজন হওয়ার কথা, দুজন কনওয়েতে থাকে, দুজন সমুদ্রে গেছে, আর তুমি, তাহলে তো পাঁচজন হওয়ার কথা। কিন্তু না, মেয়েটি 8 বছর বয়স আর এতটাই নিষ্পাপ, এর মৃত্যু সম্পর্কে কোনো রকম ধারণা নেই, আর তাই সে বলছে যে না না আমরা তো সাতজন। তাহলে ওর যে ইনোসেন্স, যে নিষ্পাপ যে মনোভাব, সেই সম্পর্কে বলা আছে। তাহলে চাইল্ডহুড অর্থাৎ শৈশব, শৈশবের যে নিষ্পাপ যে মন থাকে সেটার কথাই বলা হচ্ছে। তাহলে এটাই হবে সেন্ট্রাল থিম, দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড। ঠিক আছে। আচ্ছা, এরপর বিয়ের দাগে দ্য গার্ল, ট্রু ফলস করতে হবে, সাপোর্টিং না, সাপোর্টিং দিতে হবে না, শুধু ট্রু ফলস করতে হবে। দ্য গার্ল ওয়াজ গুড লুকিং, এটা কি হবে? এটা তো ট্রু হবে। এখানে দেখো, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে সৌন্দর্য সেটা দেখে কিন্তু কবি মুগ্ধ হয়েছিল। তার মানে কি, মেয়েটি অত্যন্ত সুন্দরী দেখতে ছিল, সুন্দর ছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। সেকেন্ড কোশ্চেন, দ্য পোয়েম টেক্স প্লেস ইন এ বিজি সিটি, এই যে পোয়েমটা, এই যে কবিতাটা, এটা কোন জায়গায় অ্যাকচুয়ালি, এই ঘটনাগুলো ঘটছে কোথায়, কবির সাথে দেখা হয়েছিল কোথায়? এটা পড়ে আমরা বুঝেছিলাম এটা একটা গ্রেভইয়ার্ড, চার্চ ইয়ার্ড, ওখানে ছিল, তাই না? তাহলে বিজি সিটি তো ছিল না, একটা ব্যস্ত শহরের মধ্যে হচ্ছিল না কথোপকথনটা, তাহলে এটা ফলস হয়ে যাবে। 3 নম্বরে, দ্য লিটল গার্ল সেইজ দ্যাট শি হ্যাজ 10 সিবলিংস, 10টা সিবলিংস, মানে 10 জন ভাই বোন তারা ছিল। যদিও এখানে দেওয়া নেই, তবু এখানে কিন্তু দেওয়া নেই অ্যাকচুয়ালি যে কোনো লাইনে বলা হয়েছে কিনা যে তারা কজন আছে। বাট আমরা পোয়েমটা কিন্তু পড়েছি, সেখানে কিন্তু ওরা টোটাল 7 জনের কথা বলা হচ্ছিল, তো 10 সিবলিংস কোনো মতেই হবে না, তাহলে এটা ফলস হয়ে যাবে। আচ্ছা, এবারে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, মানে এই যে শব্দ দুটো দেওয়া আছে, এই শব্দগুলো সমার্থক শব্দ খুঁজতে হবে পোয়েম থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমি সিয়ের দাগের প্রশ্নগুলো করছি। উত্তর দেখো, গ্রুপড, গ্রুপড মানে ওই জড়ো হয়ে থাকা, একসাথে থাকা, সেটা ছিল এখানে ক্লাস্টার্ড ছিল। প্রথমেই দেখো এখানে আছে ক্লাস্টার্ড, তাহলে এটা হবে ক্লাস্টার্ড। আর পরেরটাতে কি বলেছে? রিউরাল, রিউরাল মানে গ্রাম্য, ওখানে রাস্টিক ছিল, এই যে রাস্টিক। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে খাতার মধ্যে তুলে নেবে, ঠিক আছে? এবারে গ্রামারে চলে এসো। গ্রামারে কি দিয়েছে আমরা একটু দেখি। প্রথমে আমাদের করতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশন করতে হবে, সুইটেবল আর্টিকেল প্রিপোজিশন। হি ইজ ড্যাশ এমএলএ, আগের একটি ভিডিওতে আমি এরকম বলেছিলাম, যদি এখানে দেখো এমএলএ, এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, এর প্রথম অক্ষরটা দেখো কনসোনেন্ট আছে। তো আমরা সচরাচর কি জানি, যে কোনো কনসোনেন্ট যদি থাকে কোনো ওয়ার্ডের স্টার্টিংয়ে, প্রথমে,
তাহলে সেখানে আমরা অলওয়েজ এ ইউজ করি। বাট যদি ওই কনসোনেন্ট একটা ভাওয়েলের মতো সাউন্ড করে, কোনো কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো সাউন্ড করে, তখন কিন্তু আমরা অ্যান বসাই। আবার কোনো ভাওয়েল আছে সেগুলো যদি কনসোনেন্টের মতো সাউন্ড করে, তখন আমরা আবার এ বসাই, তাই না? দেখো এখানে এম, যখন এম বলবো, এম, এ, এ, এ ভাওয়েলটার মতো সাউন্ডটা উচ্চারণ হচ্ছে, সাউন্ড আসছে, ওই জন্য আমরা এখানে কিন্তু অ্যান বসাবো। এরকম আরও থাকবে এমএলএ, এমবিবিএস, এমএ, ঠিক আছে, এফএম, এইগুলো থাকবে। এরকম যদি থাকে তোমরা অলওয়েজ কিন্তু অ্যান বসাবে। স্টার্টিংয়ে কনসোনেন্ট আছে ঠিকই, বাট এদের সাউন্ডটা ভাওয়েলের মতো, সাউন্ডটা যেহেতু ভাওয়েলের মতো, আমরা কিন্তু অ্যান বসাবো, ঠিক আছে? এবার দুইয়ের দাগে কি বলেছে? ইট ইজ ড্যাশ সিন, ইট ইজ ড্যাশ সিন। এই যে দেখো ইউ, ইউ ভাওয়েল আছে, আমরা জানি এখানে অ্যান বসাতে হবে, বাট না, ইউটা অ্যাকচুয়ালি ইউ, তোমরা একটু লক্ষ্য করো, ইউটা যদি আমি উচ্চারণ করি অ্যাকচুয়ালি এইরকম উচ্চারণ হচ্ছে, শেষে মানে প্রথমে ওয়াই এর মতো আসছে ইউ, ঠিক আছে? আর ওয়াইটা হচ্ছে একটা কনসোনেন্ট, সাউন্ড অ্যাকচুয়ালি কনসোনেন্ট সাউন্ডের মতো আসছে, তাই আমরা কিন্তু এখানে বসাবো এ। যখনই কনসোনেন্টের মতো সাউন্ড থাকবে আমরা এ বসাবো, আর যখনই ভাওয়েলের মতো সাউন্ড থাকবে তখন আমরা অ্যান বসাবো, ঠিক আছে? 3 নম্বর, মাই ফাদার হ্যাজ রিড দ্য বুক, মাই ফাদার হ্যাজ রিড দ্য বুক, অ্যাটেনশন, বইটা পড়ছে, মনোযোগের সাথে, মনোযোগ সহকারে, তাহলে উইথ অ্যাটেনশন। হি ইজ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইন লার্নিং ফ্রেঞ্চ, ইন্টারেস্টেড ইন, ঠিক আছে? হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। এবারে 4 দাগের কি বলা আছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। আচ্ছা, সঠিক ফর্মটা আমাদেরকে চুজ করতে হবে। হি ড্যাশ হোয়েন আই অ্যারাইভড, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে একটা পাস্ট টেন্সে দেওয়া আছে, দেখো ওয়াজ দেওয়া আছে, পাস্ট কন্টিনিউয়াস, আর এখানে দেখো ইট, ইটটা দেওয়া আছে প্রেজেন্টে। তো প্রেজেন্ট টেন্সে যদি হতো তাহলে হি যদি আছে তাহলে হি এর পরে অলওয়েজ কিন্তু আমরা ভার্বের পরে একটা এস অ্যাড করি। প্রেজেন্ট টেন্সে যদি সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি একটা সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট টেন্সে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে আমাদের একটা এস যোগ করতে হয়, এখানে কিন্তু এস দেওয়া নেই, এটা একটা বোঝার উপায়। দ্বিতীয় আরেকটা বোঝার উপায় কি, এখানে দেখো অ্যারাইভড দেওয়া আছে, অ্যারাইভড এটা মানে পাস্ট টেন্সে করা আছে, প্রেজেন্ট টেন্সে হলে অ্যারাইভ হতো, ডিটা থাকতো না, অ্যারাইভড যেহেতু আছে তার মানে এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা ওয়াজ ইটিং, মানে পাস্ট টেন্সে আছে। তাহলে প্রথমেরটা হয়ে যাবে ওয়াজ ইটিং, পরেরটাতে কি আছে দেখি, হি ডিড নট, ডিড নট যদি থাকে, ডিড যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্মটা, ফার্স্ট ফর্মটা লিখবো। তাহলে ডিড নট রাইট না রোট, রোট হয়ে যাচ্ছে পাস্ট, তাহলে এটা সেকেন্ড ফর্ম হচ্ছে, এটা হবে না, তার মানে এটা হবে রাইট। আবার বলছি, যদি ডিড দেওয়া থাকে, ডিড দিলে দেওয়া থাকলে অবশ্যই কিন্তু ভার্বের যে ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটা হয় সেটা আমরা লিখবো, তাহলে রাইট হবে। রোট যেহেতু পাস্ট টেন্স হয়ে যাচ্ছে সেটা হবে না, তাহলে হি ডিড নট রাইট হবে। হলো? এবার ডু অ্যাজ ডাইরেক্টেড। আচ্ছা এইটা একটু তুলে নাও তোমরা, ভিডিওটা পজ করে। কি বলছে? ফ্রেঞ্চ ইজ ড্যাশ ডিফিকাল্ট দ্যান ইংলিশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আমাদের করতে হবে, এখানে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে ডিফিকাল্ট, কিন্তু এখানে কোন ডিগ্রিটা হবে, মানে অ্যাডজেক্টিভে তোমরা জানো 3টে ডিগ্রি হয়, পজিটিভ হয়, কম্পারেটিভ হয়, সুপারলেটিভ হয়। তো এখানে আমাদের কি করে বুঝবো এখানে অ্যাকচুয়ালি কোন ডিগ্রিটা হবে? এটা আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম তোমাদের। এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা পড়ে দেখব, এখানে যদি দ্যান ওয়ার্ডটা থাকে, দ্যান, এখানে দেখো দ্যান ওয়ার্ডটা আছে, দ্যান ওয়ার্ডটা থাকা মানে আমাদের বুঝে যেতে হবে এটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। যদি দ্যান ওয়ার্ড না থেকে এখানে ড্যাশের আগে যদি দা দেওয়া থাকতো তাহলে বুঝতে হতো সুপারলেটিভে করতো, আর এই দুটোই যদি না দেওয়া না, যদি দেওয়া না থাকতো তার মানে ওটা পজিটিভে করতে হবে। তাহলে এখানে যেহেতু দ্যান দেওয়া আছে তার মানে কম্পারেটিভে করতে হবে,
তাহলে ডিফিকাল্টের কম্পারেটিভ ডিগ্রি কি হয়? মোর ডিফিকাল্ট। তাহলে ফ্রেঞ্চ ইজ মোর ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট। দুয়েরটা কি বলছে? ডু নট বোর্ড আ রানিং বাস, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি? পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে যেখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা কোনো নাউনকে ডেসক্রাইব করব। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে ডেসক্রাইব করা, সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা হয় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি হয়? ভার্বের থার্ড ফর্ম দিয়ে আমরা কোনো নাউনকে ডেসক্রাইব করব। এখানে ভালো করে লক্ষ্য করো, ডু নট বোর্ড আর রানিং বাস। বাসটা দেখো এখানে নাউন, আর বাসটা কেমন? রানিং, চলন্ত। তাহলে দেখো অ্যাকচুয়ালি ভার্ব আছে রান, রানের সাথে আইএনজি যোগ করা আছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি সেটা কিনা এই নাউনটাকে ডেসক্রাইব করছে, বাসকে ডেসক্রাইব করছে। বাসটা কেমন? চলন্ত। ঠিক আছে, তার মানে এখানে পার্টিসিপল হয়ে যাবে রানিং। তিন নম্বর, রোহিত ইজ রাইটিং আ লেটার। রোহিত ইজ রাইটিং আ লেটার, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটার ভয়েস চেঞ্জ খুবই সোজা হয়ে যাবে। আগে ভয়েস চেঞ্জ করলে কি করতে হয় আমাদেরকে? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট দেখো আ লেটার, এটাকে সাবজেক্ট করলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে এটা কোন টেন্স, অ্যাকচুয়ালি কোন টেন্সে দেওয়া আছে। তাহলে ইজ রাইটিং, ভালো করে লক্ষ্য করো, ইজ রাইটিং। তাহলে ইজ, তারপরে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা কোন টেন্স? এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেটার, এই সাবজেক্ট অনুযায়ী আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব দেবো। তাহলে ইজটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অ্যাম বা আর হবে না। প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর ইউজ করব, সাবজেক্ট অনুযায়ী ইজটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। লেটার ইজ। এরপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদেরকে কিন্তু এখানে একটা বিং দিতে হয়। প্যাসিভ ভয়েসে যখন আমরা যাব তখন আমাদেরকে একটা বিং দিতে হবে। লেটার ইজ বিং। এরপর ভার্বের থার্ড ফর্ম, অ্যাকচুয়ালি ভার্বটা কি? রাইট, তাই না? রাইট হচ্ছে এখানে ভার্বটা, তাহলে রাইটের থার্ড ফর্ম হয়ে যায় রিটেন। লেটার ইজ বিং রিটেন। সব সময় মনে রাখবে যখনই আমরা ভয়েস চেঞ্জ করব আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। আ লেটার ইজ বিং রিটেন, এরপরে বাই দিতে হবে। এরপরে কি আছে? রোহিত। রোহিত যেহেতু আছে সেটা রোহিত রোহিতই থাকবে, এখানে কোনো প্রোনাউনের চেঞ্জ হবে না। আর যদিও এটা প্রোনাউন নেই, এটা একটা নাউন। আ লেটার ইজ বিং রিটেন বাই রোহিত। ঠিক আছে, খুব সোজা ছিল। তাহলে হয়ে গেল আমাদের গ্রামার আর সিন সেকশন সবই হয়ে গেছে। এবার রাইটিং দেখো, রাইটিং আ ক্রো ফাইন্ডস আ পিস অফ মিট। এখানে একটা স্টোরি আমাদের রাইট করতে হবে, লিখতে হবে, তার সাথে একটা টাইটেল আর একটা মোরাল দিতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের টেক্সচুয়াল একটা রাইটিং, এটা টেক্সটেই দেওয়া আছে। এটা সেই একটা কাক যে কিনা একটা মাংসের টুকরো পেয়ে সেটা গাছের ডালে বসে খাচ্ছিল, আর সেই সময় একটা চালাক একটা শেয়াল সেটা দিয়ে গাছের নিচ দিয়ে পেরোতে পেরোতে সেটা দেখার পরে তাকে গান করতে বলে, এবং গান যখনই শুরু করে কাকটা, তার মুখ থেকে ওই মাংসের টুকরোটা পড়ে যায়, আর শিয়ালটা কিন্তু ওই মাংসের টুকরোটা নিয়ে পালিয়ে যায়। তো এটা আমাদের টেক্সচুয়াল ছিল, এটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা তুলে নেবে। ঠিক আছে, দেখো, তো আমি একটু পড়েও তোমাদের বাংলা মানেটা বলে দিই। ওয়ান ডে আ ক্রো ফাউন্ড আ পিস অফ মিট। একদিন কি একটা কাক একটা মাংসের টুকরো পেয়েছিল। শি ফ্লিউ টু আ ট্রি অ্যান্ড স্যাট অন আ ব্রাঞ্চ টু ইট ইট। সে ওটাকে নিয়ে একটা গাছের ডালে এসে গিয়ে বসলো। ঠিক আছে, গাছে গিয়ে বসলো আর সেটা খাওয়ার জন্য আর কি। আ ক্লেভার ফক্স স দ্য ক্রো উইথ দ্য মিট। একটা চালাক একটা শেয়াল ওই কাকটাকে দেখতে পেলো, মাংসের টুকরো মুখে আছে সেই অবস্থায় সে দেখতে পেলো। হি ওয়ান্টেড টু গেট ইট, সে চাইছিল ওটাকে পাওয়ার জন্য। দ্য ফক্স স্টুড আন্ডার দ্য ট্রি অ্যান্ড সেইড। ওই শেয়ালটা গাছের ঠিক নিচে দাঁড়িয়ে বলল, কি বলল?
ডিয়ার ক্রো বলছে প্রিয় কাক, ইউ আর ভেরি বিউটিফুল, তুমি অত্যন্ত সুন্দর। ইউর ভয়েস মাস্ট বি সুইট টু, তোমার যে গলাটা, কণ্ঠটা, সেটাও কিন্তু অত্যন্ত সুন্দরই হবে, মানে সেটাও কিন্তু সুন্দর আর কি। প্লিজ সিং এ সং ফর মি, তুমি আমার জন্য একটা গান করো। দ্য ফুলিশ ক্রো বিলিভ দ্য ফক্স, ওই বোকা যে কাকটা সে কিন্তু ওই শেয়ালটাকে কিন্তু বিশ্বাস করেছিল। শি ওপেন্ড হার মাউথ টু সিং, সে মুখটা তার খুললো গান করার জন্য। অ্যাজ সুন অ্যাজ শি ওপেন্ড হার মাউথ দ্য পিস অফ মিট ফেল ডাউন, যখনই সে তার মুখটা খুললো গান করার জন্য, ওই মুখের মধ্যে যে মাংসের টুকরোটা ছিল সেটা কিন্তু মাটির মধ্যে পড়ে গেল। দ্য ফক্স কুইকলি পিকড ইট আপ অ্যান্ড র্যান অ্যাওয়ে, ওই শেয়ালটা কি করলো, তাড়াতাড়ি ওটাকে তুললো মুখে, মানে তুলে নিয়ে সে ওখান থেকে চম্পট দিল, পালিয়ে গেল। দ্য ক্রো ফেল্ট স্যাড অ্যান্ড অ্যাশেমড, তখন ওই কাকটা কি নিজের উপরে মানে তার লজ্জা হচ্ছিল আর কি, সে কিন্তু খুবই দুঃখও পাচ্ছিল, দুঃখী ছিল। সি আন্ডারস্টুড হার মিস্টেক, সে বুঝতে পারলো যে তার ভুলটা কোথায় হয়েছিল। ঠিক আছে, তো এবার এখানে মোরালটা দিয়েছে দেখো, বিওয়্যার অফ ফ্ল্যাটারার্স। ফ্ল্যাটারার্স কথাটার মানে হচ্ছে তোষামতকারী। তোষামতকারী মানে যারা প্রশংসা করবে কিন্তু তোমার কিন্তু ক্ষতি চাইবে, ঠিক আছে, মানে তোমার ফায়দা তুলতে চাইবে, এরকম ব্যক্তিদেরকে ফ্ল্যাটারার্স বলা হয়। ঠিক আছে, তো এটা তোমরা তুলে নেবে খাতার মধ্যে। তো আজকের মতো হয়ে গেল এটা 9 নম্বর স্কুলটা। পরে আরেকটা ভিডিওতে আমি পরের স্কুলটাও কিন্তু সলিউশন করব। ঠিক আছে।